আর কিছুদিন যদি যুদ্ধ চলে তাহলে পৃথিবীর পরিস্থিতি কেমন হবে? আজ অষ্টম দিন চলছে যুদ্ধের। যুদ্ধের ব্যয় অর্থাৎ খরচা দুই দেশেরই প্রচুর। আমেরিকা ইসরায়েল একযোগে হামলা চালালেও সেখানকার অর্থনীতির যেমন ক্ষতি হচ্ছে, ইরানেরও অবস্থা দিন দিন খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। রাশিয়া এবং চীন তারা দূর থেকে মজা দেখছে নাকি তারা সাপোর্ট করছে সেটা এখনও বোঝা যাচ্ছে না। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বসেছে, যুদ্ধবিরতি চাই। যুদ্ধবিরতি যদি না করে তাহলে ভয়াবহ পরিস্থিতির জন্য যেন তৈরি থাকে ইরান, অর্থাৎ পারমাণবিক বোমা নিক্ষেপ করবে। বিশেষজ্ঞ মহল মনে করছে পাগলাটে ডোনাল্ড ট্রাম্প অলরেডি যুদ্ধের পরিস্থিতিতে যেভাবে দেশের মধ্যে ক্লিন চিট পেয়ে গেছে তাতে তাকে বিশ্বাস করা যায় না। যেভাবে বলেছেন পারমাণবিক বোমা নিক্ষেপ করতেও পারে। পারমাণবিক বোমা নিক্ষেপ করে একটা সময় দেখেছিলাম জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরের আগুন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। ইরানের বুকে পারমাণবিক অস্ত্রের আঘাত যদি লাগে গোটা পৃথিবী হয়তো বা আরও একটি বিশ্বযুদ্ধের সাক্ষী হতে চলেছে। এই নিয়েই আজকের এপিসোড শুরু করার আগে আপনাদের বলে রাখি, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলটা নতুন, আমিও নতুন। আর একটি লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। সো চলুন আলোচনায়। সুপ্রিয় দর্শক, পাগলেটে ট্রাম্প যখন যেটা মনে চায় তখন সেটা করে। ভুগতে হয় সাধারণ মানুষ আমার আপনার মতো। এদিকে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে গোটা পৃথিবীতে তেলের সংকট, আর তেল ছাড়া গোটা ইকোনমি অচল, ঠিক অচল গাড়ির মতো পৃথিবী। যুদ্ধ পরিস্থিতি দিনের পর দিন যেদিকে যাচ্ছে, আরও 15 দিন যদি এইরকম পরিস্থিতি চলতে থাকে তাহলে পরিস্থিতি যে খারাপ হবে সেটা বোঝাই যাচ্ছে। অন্যদিকে আমেরিকার অর্থনৈতিক পরিস্থিতি দিনের পর দিন খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। আমি বলেছিলাম, আপনারা জানেন মধ্যপ্রাচ্যের অনেক দেশ তারা আমেরিকাতে ইনভেস্ট করেছে কয়েক ট্রিলিয়ন ডলার। মধ্যপ্রাচ্যের টাকা এই মুহূর্তে আমেরিকাতে। সেই সমস্ত টাকা পয়সা যদি মধ্যপ্রাচ্যের সেই দেশগুলো, ধনকুবের দেশগুলো যদি তুলে নেয় বা চেয়ে বসে, আমেরিকা কোন দিকে যাবে সেটাও প্রশ্ন করছে। আরও প্রশ্ন আপনাদের সামনে আসছে, একটা ড্রোন, যেভাবে হাজার হাজার ড্রোন এই মুহূর্তে ইরানে মজুদ আছে, আর সেই ড্রোন ছুটছে, র্যাডার সিস্টেমগুলো যেভাবে ধ্বংস হয়ে গেছে, সেই একটা ড্রোনকে ধ্বংস করার জন্য $1 মিলিয়ন খরচা করছে আমেরিকা। আর একটা ড্রোন তৈরি করতে 10 থেকে 20,000 ডলার খরচা করেছে ইরান। স্বাভাবিকভাবেই এই যে হাজার হাজার ডলার, কোটি কোটি ডলার, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার যুদ্ধে পুড়ে যাচ্ছে সাধারণ মানুষের রক্ত ঘামানো টাকা, সাম্রাজ্যবাদীরা সমস্ত পৃথিবীর মানুষের শ্রমের টাকা কুক্ষিগত করে ইনভেস্ট করছে ইরানের যুদ্ধক্ষেত্রে। অর্থাৎ যুদ্ধ পরিস্থিতির পরেও বিশ্ববাজার স্থির হবে কবে সেটা বলা যাচ্ছে না। সর্বোপরি আপনারা জেনে রাখবেন, ইরান কিন্তু যুদ্ধবিরতিতে কোনোভাবেই রাজি হচ্ছে না। সামরিক উপদেষ্টা আলী লারিজানি বলেছেন ইরানের, আমরা যুদ্ধ শুরু করিনি, যুদ্ধ শুরু যারা করেছে তাদেরকে জিজ্ঞেস করুন যুদ্ধ শেষ কবে। অন্যদিকে মার্কো রুবিও আমেরিকার পক্ষ থেকে বিভিন্ন
মিডল ইস্ট বা ইউরোপীয় যা দেশগুলো যারা মধ্যস্থতা করার মতো তাদেরকে বারবার বার্তা পাঠানোর চেষ্টা করছে, বারবার বার্তা পাঠাচ্ছে। ইরান যেন তেন প্রকারে একটা শর্তে রাজি হোক, এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চায়। ইরান বলতে চাইছে আমরা যুদ্ধ লাগাইনি, আমরা যুদ্ধ শেষ করব না। যে কোনো সময় বছরে একবার দুবার করে যুদ্ধ লাগিয়ে রাখবে ইরান। ছোট জগন্নাথ নাকি, যখন যা ইচ্ছা করবে আর আমরা সেটাকে প্রতিহত করার জন্য বসে আছি। প্রত্যেকেই বুঝতে পারছেন ইরানের রাগ, ইরানের ক্ষোভটা কোথায়। দিনের পর দিন ট্যারিফ, নিষেধাজ্ঞা, ইউরোপিয়ান কান্ট্রি থেকে শুরু করে জাতিসংঘ, প্রত্যেকটা জায়গা থেকে যখন একটা মানুষ কোণঠাসা হয়ে পড়ে, পিছন ঘুরে তাকানোর কিছুই থাকে না। এই মুহূর্তে ইরানেরও পিছন নিয়ে তাকানোর কোনো কিছু নেই। ইরানের অর্থনীতি এই মুহূর্তে যে পর্যায়ে আছে সেই একই পর্যায়ে নামিয়ে নিয়ে আসতে চাইছে আমেরিকা এবং ইসরায়েলের অর্থনীতি। ইসরায়েলের বাংকার ব্লাস্টার এখনো পর্যন্ত নিক্ষেপ করেনি ইরান। যদি বাংকার ব্লাস্টার নিক্ষেপ করে, ক্ষয়ক্ষতির পরিমাণ যে আরও বাড়বে সেটা বোঝাই যাচ্ছে। যদিও ইসরায়েল দাবি করেছে যে ক্যাস্টিক বোম অর্থাৎ ক্যাস্টিক মিসাইল ছুঁড়েছে, এরকম একটা দাবি করেছে। এর বিশেষত্বটা একটু অন্যরকম। ক্যাস্টিকের বিশেষত্ব হচ্ছে একটা বোমা থেকে যখন ছোড়া হয়, বোমাটা নির্দিষ্ট স্থানে পৌঁছানোর আগে 7 থেকে 21টা সংখ্যায় হয়ে যায়। অর্থাৎ স্বাভাবিকভাবে সেখানে একটা ড্রোনকে আক্রমণ করতে গিয়ে যখন 1 বিলিয়ন খরচা হচ্ছে, তখন ওই একটা বোমকে লক্ষ্য করে যখন অ্যাটাক করছে তখন আরও 7 থেকে 21টা হয়ে গেলে তখন অটোমেটিক্যালি 7 থেকে 21টা আবার 7 থেকে 21 বিলিয়ন খরচা হচ্ছে। আবার মাটিতে পড়ার পরে সেটা নাকি আবার সুপ্ত অবস্থায় থাকে, মানুষের সংস্পর্শে আসলে সেটা আবার বাস্টিং হয়। স্বাভাবিকভাবে কি ভয়ানক পরিস্থিতি, খতরনাক একটা পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। যুদ্ধ পরিস্থিতিতে ইরান 1 ইঞ্চিও মাটি ছেড়ে দেওয়ার পাত্র নয়। অন্যদিকে ইসরায়েল এবং আমেরিকা মনে হচ্ছে যেন ইরানের লেজে পা দিয়ে ছোবলটা বড় ধরনের খেয়ে অলরেডি ফেলেছে। শুধুমাত্র এর বিষ কতটা সেটা সময়ের অপেক্ষা। অন্যদিকে ভারতের সঙ্গে যে রাশিয়ার তেল নিয়ে কথাবার্তা চলছে, সেটা নিষেধাজ্ঞা জারি রেখেছিল আমেরিকা আবার তুলে দিয়েছে সেই নিষেধাজ্ঞা। অনেকটা সেই কি বলবো, আমেরিকা ভারতকে উপনিবেশিক করে ফেলেছে এমনটাই মনে করছে অনেকে। যাই হোক, আপনারা বলবেন এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ভূমিকা বিশ্ব রাজনীতিতে এবং কূটনীতিতে, সেটা কি পর্যায়ে আছে সেটা বলা যায়। অন্যদিকে আপনারা দেখেছেন কিভাবে খুরমশা 4 এই মিসাইল ছুঁড়েছে আমেরিকার উপরে আর কি। ইরান ছুঁড়েছে খুরমশা ইরানের মিসাইল ইসরায়েলের উপরে ছুঁড়েছে, যার ফলে ইসরায়েল এই মুহূর্তে বেশ খানিকটা কোণঠাসা হয়ে পড়েছে। অন্যদিকে আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ তারা মার্কিন ঘাঁটিগুলোর বিপক্ষে চলে যাচ্ছে। মার্কিন ঘাঁটির আর প্রয়োজনীয়তা নেই, এটাই উপলব্ধি করছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি এই মুহূর্তে অনেকটা স্থিতিশীল জায়গাতে কবে আসবে কেউ বলতে পারছে না। আমেরিকা সত্যি যদি পারমাণবিক বোমা নিক্ষেপ করে, শেষ পর্যন্ত কোন পরিস্থিতিতে যাবে এটাই কোটি টাকার প্রশ্ন। পৃথিবী দেখছে এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েলের কিছু ভুল, কিছু দোষ, যে দোষ ভুল ত্রুটির কারণে গোটা মধ্যপ্রাচ্য জ্বলছে। আর মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা গোটা পৃথিবীর অর্থনৈতিক পরিস্থিতির উপরে কামড় দিয়েছে। ইতিমধ্যেই বিশ্ববাজারে তেলের একটা সংকট, গ্যাসের একটা সংকট দেখা দিচ্ছে। সমুদ্র থেকে আকাশপথ সমস্তটাই বর্তমানে অস্থির পরিস্থিতি। এই অস্থির পরিস্থিতি কাটিয়ে উঠতে
আমেরিকা সক্ষম হবে কি? ইউনাইটেড নেশনের ভূমিকা কোথায়? পারবে কি জাতিসংঘ এই পরিস্থিতি সামাল দিতে?